অনেকেরই যেটা রিকোয়েস্ট ছিল যে আবগারি কনস্টেবল মেন পরীক্ষার জন্য যেন কিছু ইংলিশের ক্লাস প্রোভাইড করা হয়। তো সেই অনুযায়ী চেষ্টা করছি ইংলিশের প্র্যাকটিস সেট প্রোভাইড করার। সেই প্র্যাকটিস সেটটাকে যথাসম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করব ভিডিওটিতে। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যারা যারা জানেন না যে আবগারি কনস্টেবল মেন পরীক্ষার মধ্যে সিলেবাস কী রয়েছে, কত নম্বর আসবে ইংরাজি থেকে, কোন কোন চ্যাপ্টার তার জন্য পড়তে হবে, কি কি বই ফলো করতে হবে, তার জন্য ইংরাজির জন্য স্পেশাল গাইডলাইন্স হিসাবে একটা ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো চাইলে সেটা দেখে নিতে পারেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রগতি 365 দ্য কি টু সাকসেস। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত বিভিন্ন ধরনের চাকরির আপডেট চান, যেমন কখন কোন রেজাল্ট আসছে, কখন কোন নতুন চাকরির নোটিফিকেশান আসছে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর তার জন্য স্ক্রিনের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। তাহলে সমস্ত ধরনের নতুন চাকরির নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। তো একদম শুরুতেই যেটা বলা হচ্ছে যে নিচের বাক্যগুলিতে বেশ কিছু এরর রয়েছে বা ভুল রয়েছে এবং কিছু কিছু কারেক্ট রয়েছে। তো সেন্টেন্সের সেই পার্টটাকে খুঁজে বার করতে হবে যেটার মধ্যে এরর রয়েছে। তো সেই পার্টটাই কিন্তু আনসার হয়ে যাবে। আমরা দেখব প্রথমটা, নান অফ দ্য ডিপ্লোম্যাটস অ্যাট দ্য কনফারেন্স ওয়াজ এবল আইদার টু কম্প্রিহেন্ড অর সলভ দ্য প্রবলেম। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কনফারেন্সের মধ্যে এমন কেউই ছিলেন না যিনি প্রবলেমটাকে বুঝতে পারেন অথবা তার সমাধান করতে পারেন। তো এই বাক্যটির মধ্যে একটা জিনিস রয়েছে, এখানে আইদার রয়েছে, এখানে অর রয়েছে। আইদার অরের ব্যবহার তখনই হয় যখন কোনো অল্টারনেটিভ বোঝাতে চাওয়া হয়। কীরকম, যেমন হয় চা অথবা কফি, এরকম টাইপের যখন দুটো অল্টারনেটিভকে বোঝাতে চাওয়া হয় তখন আইদার অরের ব্যবহার হয়। তো এখানে এখানে দুটো আমরা যদি দেখি, টু কম্প্রিহেন্ড আর একটা হচ্ছে সলভ, অর্থাৎ একটাকে একটা বোঝার কথা বলা হয়েছে আর একটাকে বলা হয়েছে সমাধান করার কথা। এখানে টু কম্প্রিহেন্ড ইউজ করা হয়েছে। এখানেও যদি টু কম্প্রিহেন্ডটা ইউজ করা হতো তাহলে কিন্তু কোনো ভুল থাকতো না, কিন্তু এখানে টুটাকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই পার্টটাতে এরর রয়েছে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আনসার। এখানে এটা হতে পারতো, নান অফ দ্য ডিপ্লোম্যাটস অ্যাট দ্য কনফারেন্স ওয়াজ এবল আইদার টু কম্প্রিহেন্ড অর টু সলভ দ্য প্রবলেম, তাহলে কিন্তু এতে কোনো ভুল থাকতো না। পরের যেটা রয়েছে, দে আর হ্যাভিং আ বার্থডে পার্টি অ্যাট হোম নেক্সট উইক, অর্থাৎ তাদের একটা বার্থডে পার্টি রয়েছে বাড়িতে পরের সপ্তাহে। তো এখানে যেটা বলা হচ্ছে অয়ার হ্যাভিংয়ের ব্যবহার তখন করা হয় না যখন একটা প্রপোজাল বোঝাতে চাওয়া হয়। কীরকম, যে তারা একটা বার্থডে পার্টি বাড়িতে অর্গানাইজ করতে চলেছে নেক্সট উইকে, তো সেখানে একটা প্রপোজালের কথা বলা হচ্ছে। যখন প্রপোজালের কথা বলা হয় তখন ওয়ার হ্যাভিং ইউজ হবে না, তখন যেটা ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে আর গোয়িং টু হ্যাভ, অর্থাৎ এখানে ওয়ার হ্যাভিংটা সঠিক জিনিস নয়। এখানে যদি ইউজ হতো আর গোয়িং টু হ্যাভ, অর্থাৎ দে আর গোয়িং টু হ্যাভ আ বার্থডে পার্টি অ্যাট হোম নেক্সট উইক, তাহলে কিন্তু এটা সঠিক হয়ে যেত। অর্থাৎ এখানে যে এরর পার্ট সেটা হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, আই লাইক দ্য পোয়েট্রিজ অফ বাইরন অ্যান্ড সেলি। এখানে নো এররও অপশান রয়েছে, তো এখানে কোনটা হবে? আমি বাইরন এবং সেলির পোয়েম পছন্দ করি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্য পোয়েট্রিজ, এই যে যে শব্দটা রয়েছে এখানে পোয়েট্রিজ, এই পোয়েট্রিজ বলে কিন্তু কোনো শব্দ হয় না, কারণ এখানে যেটা হতে পারতো সেটা হচ্ছে পোয়েট্রি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউনগুলোকে গোনা যায় না সেগুলোকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো পোয়েট্রির ক্ষেত্রেও কিন্তু সেরকমই একটা নাউন, তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো সেক্ষেত্রে কিন্তু এর কোনো প্লুরাল ফর্ম হবে না, অর্থাৎ এটার কোনো বহুবচন হবে না। এটাকে সিঙ্গুলার ফর্মটাকে ইউজ করে, সেটাকে প্লুরাল হোক বোঝাতে চাওয়া হোক বা সিঙ্গুলার বোঝাতে চাওয়া হোক, সবসময় কিন্তু এই পোয়েট্রি সিঙ্গুলার ফর্মটাই কিন্তু ইউজ হবে। তো এখানে আরও অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো এরকম আনকাউন্টেবল নাউন হতে পারে, যেমন সিনারি, হেয়ার, লাগেজ, বিজনেস, এই সমস্ত আনকাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার হবে। তো সেখানে আপনার এখানে এসছে পোয়েট্রি, তো সেক্ষেত্রে আপনার অন্য কিছুও আসতে পারে। সো আনকাউন্টেবল নাউনের একটা কনসেপ্ট কিন্তু নিজের মধ্যে রাখতে হবে যে এগুলো আনকাউন্টেবল নাউন, সুতরাং এইগুলোকে শুধুমাত্র সিঙ্গুলার ফর্মেই ইউজ করা যায়। এরপরে যেটা বলতে চাওয়া হচ্ছে যে সঠিক শব্দটাকে খুঁজে বার করতে বলা হচ্ছে, যেটা এখানে যে শব্দটা দেওয়া রয়েছে তার সঙ্গে একদম সিমিলার মিনিং রয়েছে, অর্থাৎ খুব কাছাকাছি মিনিং রয়েছে এমন একটা শব্দকে এই অপশানগুলোর ভেতর থেকে খুঁজে বার করতে বলা হচ্ছে। তো প্রথম যেটা রয়েছে লোকেশাস মানে কি? লোকেশাস মানে হচ্ছে যে খুব বেশি বকবক করে। তো লোকেশাসের যে মিনিংটা রয়েছে তার সবথেকে কাছাকাছি যদি মিনিং আপনি খুঁজে পেতে চান, ডিকশনারি যদি সার্চ করেন, আনসার হয়ে যাবে টকেটিভ হচ্ছে যে খুব বেশি বকবক করে।
এক্ষেত্রে বাকি মানেগুলোও আপনি জেনে রাখতে পারেন। স্লো মানে ধীরে, আপনি জানেন। আনক্লিয়ার মানে অপরিষ্কার, এবং কন্টেন্ট মানে যেটা হচ্ছে কন্টেন্ট মানে সন্তুষ্ট। সুতরাং সব থেকে কাছাকাছি লোকেশাসের যদি মিনিং হয় সেটা হচ্ছে টোকেটিভ। ইনক্লিমেন্ট মানেটা প্রথম জানতে হবে, সেক্ষেত্রে আপনি ডিকশনারি সার্চ করতে পারেন। ইনক্লিমেন্ট কথাটার মানে হচ্ছে ঝোড়ো বা প্রচণ্ড বা উগ্র, সেক্ষেত্রে আনফেভারেবল মানে হচ্ছে প্রতিকূল। তো খুব কাছাকাছি মিনিং বলতে অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার। বাকি মিনিংগুলো আমি বলে দিচ্ছি। অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, আর সেলফিশ মানে স্বার্থপর। সুতরাং সব থেকে কাছাকাছি যাচ্ছে অপশান নাম্বার সি। নেক্সট যেটা রয়েছে ফ্লন্ট কথার মানে হচ্ছে জাঁকালোভাবে প্রদর্শন করা। আর এখানে আপনি অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছেন এক্সিবিট মানে হচ্ছে প্রদর্শক। তো এর কাছাকাছি এই এক্সিবিট শব্দটা যাচ্ছে। বাকিগুলোর মানে ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, কাট মানে হচ্ছে কেটে ফেলা। সো এখানে আনসার হবে অপশন নাম্বার সি। নেক্সট যেটা রয়েছে ইডিয়ম বা ফ্রেজ, অর্থাৎ বাংলায় যদি বলেন তাহলে হচ্ছে বাগধারা বা প্রবাদ প্রবচন। তো সেগুলো এখানে বলা হয়েছে। তো এটা হচ্ছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু, প্রথম যেটা আপনি বোল্ড করে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু। তো আপনি যদি এর আক্ষরিক মিনিং করেন তাহলে কিন্তু এর মানেটা খুঁজে পাবেন না। আপনি যদি টোটাল বাক্যটার মিনিং দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর মানেটা খুঁজে পেতে পারেন, অথবা আপনি ইডিয়ম বা ফ্রেজের উপরে কিছু কালেকশন আপনার কাছে রাখতে পারেন, যেখান থেকেও কিন্তু ইডিয়ম বা ফ্রেজ কমন পাওয়া যায়। তো এখানে আমরা বাক্যটা দেখব, দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট কেম অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের যে খবরটা এসেছিল সেটা এ বোল্ট ফ্রম দ্য ব্লু। অর্থাৎ এখানে এর মানে হচ্ছে, যদি আপনি ইডিয়ম বা ফ্রেজটার মানে জেনে থাকেন, তো এর মানে হচ্ছে সামথিং আনএক্সপেক্টেড, অর্থাৎ যেটা হঠাৎ করেই ঘটে গেছে, যেটা এক্সপেক্ট করা যায়নি। তো এখানে আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, যেটা এক্সপেক্ট করা যায়নি, হঠাৎ করেই যেটা হয়ে গেছে। তো এখানে যেটা মানে দাঁড়াচ্ছে যে অ্যাক্সিডেন্টের খবরটা আমরা এক্সপেক্ট করিনি, তো সেটা হঠাৎ করেই হয়ে গেছে। টু ফাইট টুথ অ্যান্ড নেল এর মানে কি? এর মানেটা হচ্ছে যেটা চাওয়া হচ্ছে তার জন্য খুব কঠিনভাবে যুদ্ধ করা। তো এখানে যেটা মানে হতে পারে টু ফাইট রিজলিউটলি বা টু অপোজ রিজলিউটলি। অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। দ্য ডে আই গ্র্যাজুয়েটেড ওয়াজ এ রেড লেটার ডে ফর মি। তো আপনি যদি পুরো বাক্যটার মানে করেন তাহলে কিন্তু আপনি এই ইডিয়মসটার মানে খুঁজে বার করতে পারবেন। আমি যে দিনটায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম সেই দিনটা আমার কাছে ছিল একটা রেড লেটার ডে। রেড লেটার মানে ডে মানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডে। অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার, একটা খুব গুরুত্বপূর্ণ দিন। নেক্সট যে প্রশ্নটা এখানে রয়েছে, দ্য টিচার অ্যানাউন্স দ্যাট সি হ্যাড নো ব্লু আইড বয়েজ ইন দ্য ক্লাস। তো ব্লু আইড বয়েজ এটা একটা ইডিয়ম, যেটার মানে হচ্ছে একটা পার্সন যাকে স্পেশালভাবে ট্রিট করা হয়। তো টিচার এটা ঘোষণা করলেন যে তার ক্লাসে এমন কেউ নেই যাকে স্পেশালভাবে ট্রিট করা হতে পারে। তো আনসার হবে এখানে অপশন নাম্বার ডি, ফেভারিটস। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে অপোজিট মিনিং বা অ্যান্টনিম খুঁজে বার করতে। তো আপনি অ্যান্টনিমের উপর পড়াশোনা করতে পারেন, যে অ্যান্টনিমের চ্যাপ্টার রেডি করতে পারেন, সেখান থেকে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট হবে এবং সেখানে আপনার স্টকও হবে। তো সেখান থেকে আপনি কমনও পেতে পারেন, বা যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস সেট করবেন, তখন সেখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু এক্ষেত্রে কাজে লাগবে। তো ডরম্যান্ট মানে কি? ডরম্যান্ট কথাটার মানে হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত। এর যদি বিপরীত শব্দ আপনি খুঁজে বের করতে চান, সেখানে অ্যাক্টিভ কথাটা কাজ করতে পারে। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। এখানে আপনারা বাকি অপশানগুলো দেখুন, যদি দেখেন তাহলে অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, এবেল মানে হচ্ছে সক্ষম, আর অ্যাবলেজ মানে হচ্ছে জ্বলন্ত বা চকচকে। সুতরাং এই চারটের মধ্যে বিপরীত শব্দ হিসাবে অ্যাক্টিভটাই হচ্ছে সবথেকে বেশি ভালো। পরের অংশে চলে আসবো, ট্রান্সপ্যারেন্ট মানে কি? ট্রান্সপ্যারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। তো এর যে বিপরীত শব্দ তার মানে হওয়া উচিত অস্বচ্ছ। তো এখানে আনসার হবে অপশন নাম্বার বি, অপাক মানে হচ্ছে অস্বচ্ছ। বাকি তিনটের মানেও জানবো। ট্রান্সলুসেন্ট কথার মানে হচ্ছে পরিষ্কার, ক্লিয়ার মানেও পরিষ্কার, সাপ মানে তীব্র বা ধারালো। সুতরাং এখানে আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে এক্সপ্লিসিট কথাটার মানে কি? এক্সপ্লিসিট কথাটার মানে হচ্ছে স্পষ্ট। তাহলে এর এমন একটা বিপরীত শব্দ হওয়া উচিত যার মানে হওয়া উচিত অস্পষ্ট বা দুরকম অর্থদায়ক। তো এখানে আনসারটা হয়ে যাবে অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে এমন একটা শব্দ যার দুরকম মানে দাঁড়াতে পারে। তো আনসার হবে অপশন নাম্বার ডি। বাকিগুলোর মানে আমরা জানবো। এখানে এলিউজিভ রয়েছে, এলিউজিভ মানে হচ্ছে অধরা। অ্যালিউজিভ মানে হচ্ছে সাংকেতিক। আর এখানে রয়েছে অ্যাম্বিডেক্সটেরাস, যার মানে হচ্ছে অ্যাম্বিডেক্সটেরাস মানে হচ্ছে দুমুখ। তো এখানে এক্সপ্লিসিট মানে স্পষ্ট, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থক। অপশন নাম্বার ডি হয়ে যাবে আনসার।
পরের অংশটাই রয়েছে ওয়ান ওয়ার্ডস, বলা হচ্ছে যে সঠিক ওয়ান ওয়ার্ডসটা এখান থেকে খুঁজে বার করতে। তো ওয়ান হু হেটস ওম্যান, যে মহিলাদেরকে ঘৃণা করে, যে নারীদেরকে ঘৃণা করে, তাহলে এর যেটা মিনিং ওয়ান ওয়ার্ডস এটা কোনটা হবে? এখানে আনসার হবে অপশান নাম্বার ডি, মিসোজিনিস্ট। এই কথাটার মানেও তাই, যে ওয়ান হু হেটস ওম্যান। বাকিগুলোর মানেও জেনে রাখবো, সেটা হচ্ছে মিসোগ্যামিস্ট যেটা রয়েছে, মিসোগ্যামিস্টের মানে হচ্ছে যে বিবাহকে ঘৃণা করে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট কথাটার মানে হচ্ছে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মাঝামাঝি একটা পর্যায়। ইন্ট্রোভার্ট মানে কি? ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যে শুধুমাত্র নিজের সঙ্গে কথা বলতে ভালোবাসে, অন্যর সাথে মিলতে পারে না বা মিশতে পারে না, তাদেরকে বলা হচ্ছে ইন্ট্রোভার্ট। আর এক্সট্রোভার্ট হচ্ছে যারা সকলের সঙ্গে ভালোভাবে মেশে। তো এই দুটোর মাঝামাঝি পর্যায় হচ্ছে অ্যাম্বিভার্ট। নেক্সট রয়েছে মিসান্থ্রোপ। মিসান্থ্রোপের মানে কি? যে মানুষকে ঘৃণা করে। আমরা এখানে যেটা দেখলাম, এখানে ওয়ান হু হেটস ওম্যান মানে হচ্ছে যে নারীদের ঘৃণা করে। তো আনসারটা হয়ে যাবে মিসোজিনিস্ট, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে এ স্কুল বয় হু কাটস ক্লাসেস ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ একটা স্কুলের ছেলে যে ক্লাসগুলো করতে চায় না বা ক্লাসগুলো ছেড়ে পালিয়ে যায়। তো এখানে আনসার কি হবে? আনসার হবে অপশন নাম্বার বি, এখানে ট্রুয়ান্ট মানেও তাই, যে কর্মস্থল থেকে পালিয়ে যায় তাকে বা ভবঘুরে তাকে বলা হচ্ছে ট্রুয়ান্ট। বাকিগুলোর মানে কি? এখানে রয়েছে সাইকোফ্যান্টের মানে হচ্ছে পরগাছা। মার্টিনেট রয়েছে, মার্টিনেট মানে হচ্ছে কঠোর নিয়মযুক্ত ব্যক্তি। আর হচ্ছে ডিফিটিস্ট রয়েছে, ডিফিটিস্ট মানে কি? যে পরাজিত মনোভাব সম্পন্ন ব্যক্তি, যে অল্পতেই হেরে যাওয়ার মতন ভাব করে। এ পার্সন হু কনজিউমস হিউম্যান ফ্লেশ, অর্থাৎ যে মানুষের মাংস খেতে পছন্দ করে। তো সেরকম মানুষকে কি বলা হয়? সেরকম মানুষকে বলা হচ্ছে ক্যানিব্যাল। ক্যানিব্যাল মানেও তাই, যে মানুষের মাংস খায় এরকম ব্যক্তি। বাকিগুলোর মানে জানবো। স্যাভেজ মানে হচ্ছে হিংস্র। ক্যাপ্টর মানে হচ্ছে বন্দিকারী বা লুণ্ঠনকারী ব্যক্তি। আর কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী। সুতরাং এখানে হিউম্যান ফ্লেশ কতটা ইম্পর্টেন্ট, যে মানুষের মাংস খেতে পছন্দ করে তাকে বলা হচ্ছে ক্যানিব্যাল। তো চারটেই খুব ক্লোজ রয়েছে, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো চারটেই খুব ক্লোজ। সুতরাং একটা ক্লিয়ার কনসেপ্ট না থাকলে, যদি না ভালো মতো স্টক থাকে, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোর আনসার করা সত্যিই খুব কঠিন ব্যাপার। নেক্সট যেটা রয়েছে মার্ডার অফ এ ব্রাদার। তো এখানে আনসার কী হবে? আনসার হবে ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইয়ের হত্যাকারী, তাকে বলা হচ্ছে, যে ভাইকে হত্যা করে তাকে বলা হচ্ছে ফ্র্যাট্রিসাইড। নেক্সট রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্যাট্রিসাইড মানে হচ্ছে যে বাবাকে হত্যা করে, বাবাকে হত্যা করাকে বলা হচ্ছে প্যাট্রিসাইড। রিজিসাইড হচ্ছে রাজাকে হত্যা করাকে বলা হচ্ছে রিজিসাইড। হোমিসাইড হচ্ছে মানুষকে হত্যা করাকে বলা হচ্ছে হোমিসাইড। তাহলে মার্ডার অফ এ ব্রাদার অর্থাৎ ভাইয়ের হত্যা হচ্ছে ফ্র্যাট্রিসাইড। ওয়ান হু স্টাডিজ দ্য আর্ট অফ গার্ডেনিং, অর্থাৎ যে বাগান কী করে সাজানো যায় সেটা নিয়ে পড়াশোনা করে। তো এখানে আনসার হবে অপশান নাম্বার বি, আনসার হবে হর্টিকালচারিস্ট মানে হচ্ছে যে ব্যক্তি উদ্যান পালন করে। বাকি অপশানগুলো দেখব। এগ্রিকালচারিস্ট রয়েছে, এগ্রিকালচারিস্টের মানে হচ্ছে কৃষক অর্থাৎ চাষি। গার্ডেনার মানে হচ্ছে যে বাগান করে বা মালি। আর বোটানিস্ট মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী। সুতরাং এখানে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশান হচ্ছে অপশান নাম্বার বি। নেক্সট যেটা রয়েছে, এখানে বলা হচ্ছে যে কারেক্ট অল্টারনেটিভ আপনি খুঁজে বার করুন। তো এখানে সবথেকে প্রথম, দে হ্যাভ লস্ট ড্যাশ অফ দেয়ার কন্ট্যাক্টস, তারা তাদের অনেকগুলো কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছিল। তো এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে আনসার হবে অপশান নাম্বার সি, মেনি। এই মেনি কথাটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। কাউন্টেবল এই কথাটাকে যদি আপনি ভাঙেন তাহলে দুটো শব্দ বেরোবে, কাউন্ট আর এবেল, অর্থাৎ গোনা সম্ভব এরকম নাউনকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। এই মেনি আমরা দেখতে পাচ্ছি এটাকে ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ পেন, বই যেগুলোকে আমরা গুনতে পারি। অথবা আর নেক্সট যেটা রয়েছে মাছ, আমরা অপশানে দেখতে পাচ্ছি মাছ, এটাকে ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলোকে আমরা গুনতে পারি না, বাট যেগুলোকে আমরা মাপতে পারি, সেই সব জিনিসের ক্ষেত্রে মাছ ব্যবহার হয়। যেগুলোকে গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে মেনি ব্যবহার হয়। তো এখানে আনসার হবে অপশান নাম্বার সি, মেনি। নেক্সট যেটা রয়েছে 3-4 মেক 7। তো এখানে আনসার কী হবে? আনসার হবে ডি, অ্যান্ড। তো 3 and 4 মেক 7, এখানে এই অ্যান্ড যে কনজাংশনটা রয়েছে এটা ইন অ্যাডিশন টু বা প্লাস বোঝাতে ব্যবহার করা হয়েছে। 3 এবং 4 যুক্ত করে 7 তৈরি হয়। তো এখানে আনসার হবে অপশান নাম্বার ডি। দে আর ড্যাশ পার্টিসিপেন্টস অ্যাট দ্য কনফারেন্স দ্যান উই হ্যাড এক্সপেক্টেড, সো উই হ্যাড ট্রাবল সিটিং দেম। এখানে কি বলছে যে কনফারেন্সে আমরা যত পার্টিসিপেন্টকে আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক পার্টিসিপেন্ট এসেছিল, সুতরাং আমাদের তাদেরকে বসতে দেওয়ার ক্ষেত্রে অসুবিধে হয়েছে। তো এখানে 21-এর আনসার হবে অপশান নাম্বার বি, মেনি মোর। সেখানে অনেক পার্টিসিপেন্ট এসেছিল, তো মেনি মোর হচ্ছে অ্যান ইভেন গ্রেটার অ্যামাউন্ট, এইটা বোঝাতে কিন্তু এই মেনি মোরটা ব্যবহার হয়েছে, অপশান নাম্বার বি।
নেক্সট যেটা রয়েছে মাই ফাদার ইজ ভেরি ড্যাশ টু মি, উই প্লে ফুটবল এভরি ইভিনিং, অর্থাৎ আমার বাবা আমার সাথে খুব বন্ধুত্বপূর্ণ এবং আমরা প্রতি সন্ধ্যেই ফুটবল খেলতে পছন্দ করি। তো অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ শব্দ যেটাকে এই জায়গাটাতে একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। তো অ্যান্সার হবে অপশান নাম্বার এ। নেক্সট এরপরে যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে, করতে হবে প্যাসিভ ভয়েসে। তো ভয়েস চেঞ্জের প্রথমেই যেটা দেখতে হবে যে কোন টেন্সে রয়েছে। মিস্টার সেন আস্কড হিম আ কোয়েশ্চেন, এটাকে যদি আমরা দেখি মিস্টার সেন হচ্ছে সাবজেক্ট, আস্কড হচ্ছে V2 ফর্ম, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই ফরম্যাটেই কিন্তু রয়েছে সেন্টেন্সটা। এবার যখন চেঞ্জ করছি, চেঞ্জ করার প্রথম শর্তই হচ্ছে, ভয়েস চেঞ্জ করার প্রথম শর্তই হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। অবজেক্ট কি রয়েছে? হিম। তো হিমটাকে যদি আমি সাবজেক্ট বানাই কি হবে? হি, অর্থাৎ তাকে। তাকে হচ্ছে অবজেক্ট, কিন্তু যখন সেটা সাবজেক্ট হবে বা কর্তা হবে কোনো বাক্যের, তো তখন সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে সে। তো হি হচ্ছে প্রথম। দেখতে হবে নতুন সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। হি এর সঙ্গে ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট, তো এখানে বসিয়ে দিলাম। দেখতে হবে ভার্ব কি রয়েছে, ভার্বের V3 ফর্মটাকে ইউজ করা হবে। যেমন যদি উদাহরণ হিসাবে নিই তাহলে হচ্ছে গো, ওয়েন্ট, গান। তো গানটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর পাস্ট পার্টিসিপল ফর্ম যদি দেখেন তাহলে হবে গান। তো সেক্ষেত্রে আক্সের ক্ষেত্রে কিন্তু এটা আক্সড। নেক্সট বাড়তি অংশটা বসাতে হবে, তারপরে করতে হবে বাই বসাতে হবে। বাই বসানোর পর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কী ছিল সেটাকে অবজেক্ট বানাতে হবে। তো অবজেক্ট বানিয়ে মিস্টার সেনই কিন্তু থাকছে। অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। দে হ্যাভ মেড হিম আ কিং, তো এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফরম্যাট সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ বসানোর পর দেখতে হবে মূল ভার্ব কী রয়েছে সেটার V3 ফর্ম হবে এবং তারপরে অবজেক্ট। তো এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট। তো এটাকে যখন ভয়েস চেঞ্জ করা হবে তখন নিয়ম কি? ভয়েস চেঞ্জের প্রথম নিয়মই হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। তো এখানে অবজেক্ট কী রয়েছে? হিম। তো অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট বানাই তাহলে এটা কি দাঁড়াবে? হি হবে। নেক্সট যেটা করতে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন চুজ করতে হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো বাক্য দেওয়া থাকে সেটাকে পরিবর্তন করার জন্য, তো সেটাকে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানানোর পর আমাকে হ্যাভ বিন বা হ্যাজ বিন চুজ করতে হবে। তো হি এর সঙ্গে হ্যাজ বিন হচ্ছে পারফেক্ট, তো বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। তো এখানে রয়েছে মেড, এটাকে পাস্ট পার্টিসিপাল ফর্ম করলে মেডই থাকে, মেড রয়েছে। এরপরে বাড়তি অংশ বসানো হবে, এরপরে বাই, এবং দেখতে হবে সাবজেক্ট কি রয়েছে? দে ছিল, অবজেক্ট করলে কি হবে? দেম। তো তাই বসিয়ে দিয়েছি, অপশন নাম্বার ডি হয়ে যাবে আনসার। নেক্সট যেটা রয়েছে কারেক্ট অল্টারনেটিভ খুঁজে বার করতে বলা হয়েছে। কারেক্ট অল্টারনেটিভ যে পার্টটা বোল্ড রয়েছে সেই পার্টটার। তো আমরা দেখব দ্য সার্ভ্যান্ট ওয়াজ ডিস্টার্বড অ্যাজ হার সন ওয়াজ নাও আউট অফ সাইট ডিউ টু ব্যাড কোম্পানি। তো এখানে যদি আউট অফ সাইটের মানে আমরা দেখি, আউট অফ সাইটের মানে হচ্ছে যেটা এতই দূরে আছে তাই তাকে দেখাশোনা করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে, তাকে ম্যানেজ করার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। আউট অফ সাইটের মেন যে মানেটা সেটা এরকমই। তো কি বলা হচ্ছে যে সার্ভ্যান্ট এতই ডিস্টার্ব ছিল তার ছেলেকে নিয়ে যে তার ছেলে অসৎ সঙ্গে পড়ে সে তাকে ম্যানেজ করতে পারছে না, সার্ভ্যান্টটা তার ছেলেকে ম্যানেজ করতে পারছে না। তো আউট অফ সাইটের যদি মানে আমরা দেখি তো সেখানে আনসারটা হতে পারে আউট অফ কন্ট্রোল। আউট অফ কন্ট্রোল অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। যদি আমরা বাকিগুলোর মানে দেখি তো আউট অফ বাউন্ডস হচ্ছে যেটা নাগালের বাইরে, আর আউট অফ রিচ মানেও যেটা নাগালের বাইরে। তার মানে বুঝতে পারছেন যে এই তিনটে অপশান কিন্তু খুব ক্লোজই রয়েছে। তাও আউট অফ সাইটের ক্ষেত্রে কিন্তু আউট অফ কন্ট্রোলই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো এটা একটুখানি যত প্র্যাকটিস হবে তত কিন্তু এক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। নেক্সট যেটা রয়েছে দে রিস্ট অ্যাট কলকাতা অন মন্ডে লাস্ট। তো এখানে রিস্ট অ্যাট কলকাতা, তারা লাস্ট মন্ডেতে কলকাতা পৌঁছেছে। তো এখানে এই অ্যাট কলকাতা এর বদলে ইমপ্রুভমেন্ট করলে কি শোনাবে, কোনটা ইউজ করলে সব থেকে ভালো হয়? তো এখানে কোনো প্রিপোজিশনেরই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দে রিস্ট কলকাতা এইটা হচ্ছে সব থেকে ভালো। দে রিস্ট কলকাতা অন মন্ডে লাস্ট, অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। নেক্সট যেটা রয়েছে আই ডিড নট স মাই কাজিন ইন ম্যাড্রাস। তো এখানে কি বলা হচ্ছে যে আমি ম্যাড্রাসে আমার কাজিনকে দেখতে পাইনি। তো এখানে ডিড নট স নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ব্যবহার সব থেকে ভালো। আই ডিড নট সি মাই কাজিন ইন ম্যাড্রাস, তো আনসার হবে অপশন নাম্বার বি।
এরপরে যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে। ন্যারেশন চেঞ্জ অলরেডি মাধ্যমিক লেভেল অবধি ছিল, ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ দুটোই। তো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখব প্রথম সেন্টেন্সটা কী রয়েছে। হি আস্কড মি হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য ম্যাগাজিন। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ওই ম্যাগাজিনটা কমপ্লিট, তুমি কি ম্যাগাজিনটা কমপ্লিট হয়ে গেছে পড়া, এটা সে আমাকে জিজ্ঞাসা করলো। তো এটাকে যখন ন্যারেশন চেঞ্জ করতে বলা হবে তখন প্রথমেই আমাকে বাক্যটার দিকে একটু ভালো করে তাকাতে হবে। একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। নেক্সট আমি যেটা এখানে দেখতে পারি যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য ম্যাগাজিন, তুমি কি ওই ম্যাগাজিনটা রিড করা তোমার হয়ে গেছে বা পড়া কি হয়ে গেছে। এটার উত্তর যদি আপনি দিতে চান তো আপনাকে ইয়েস অথবা নো দিয়ে কিন্তু দিতে হবে, অর্থাৎ আপনার নাম কি, এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু এখানে করা হয়নি। WH ওয়ার্ড দিয়ে কিন্তু এই প্রশ্নটা শুরু করা হয়নি। এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র হ্যাঁ বা নায়ে দেওয়া সম্ভব। তো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন রয়েছে এবং রয়েছে প্রশ্নবোধক বাক্য। এই টাইপের হলে কীরকমভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। হি আস্কড মি, যেমনটা রয়েছে আমি তেমনটাই লিখে দিলাম, হি আস্কড মি। এবার যখন এই টাইপের থাকবে অর্থাৎ ইন্টারোগেটিভ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ইয়েস নো টাইপের আনসার হবে, তখন কি ইউজ করতে পারি আমরা, ইফ বা হোয়েদার, দুটোর যে কোনো একটা ইউজ করা যেতে পারে। অর্থাৎ এত দূর অবধি ঠিক হলো, হি আস্কড মি ইফ। নেক্সট যেটা করা যেতে পারে যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য ম্যাগাজিন, এই হ্যাভটাকে আমাকে হ্যাড করতে হবে। তো ইফ হ্যাড, এবার করতে হবে আই ফিনিশড রিডিং দ্য ম্যাগাজিন। সে আমাকে জিজ্ঞাসা করলো যদি আমি ম্যাগাজিনটা পড়া শেষ করে থাকি। তো এই ন্যারেশন চেঞ্জ করলে কিন্তু ব্যাপারটা এরকমই দাঁড়াবে, অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার। নেক্সট যেটা রয়েছে মাই ফ্রেন্ড সেড আই অ্যাম লিভিং টুডে, আমার বন্ধু বলল যে আমি আজকে চলে যাচ্ছি। তার মানে এটাকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে গিয়ে দাঁড়াবে কি, আমার বন্ধু বলল যে সে আজকে চলে যাচ্ছে। তাহলে মাই ফ্রেন্ড সেড এত দূর অবধি ঠিক থাকবে, মাই ফ্রেন্ড সেড, এবার একটা কনজাংশন বসাতে হবে, আমার বন্ধু বলল যে। তো সেই যে শব্দটার জন্য আমরা দ্যাটটাকে ইউজ করলাম, সে আজকে চলে যাচ্ছে, তো হি ওয়াজ লিভিং দ্যাট ডে। তো এই টুডে যখন একটা ন্যারেশনে থাকবে তো সেটাকে যখন চেঞ্জ করা হবে তখন কিন্তু টুডেটা গিয়ে দাঁড়াবে দ্যাট ডে। তো অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার। নেক্সট যেটা রয়েছে হি সেড হোয়াট এ ফুল টম ইজ, তাহলে সে বলল যে টম কতটা ফুল। তো এটাকে যখন আপনি ন্যারেশন চেঞ্জ করবেন তখন অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো হি এক্সক্লেমড দ্যাট, এবার সাবজেক্ট আনতে হবে টম, টম ওয়াজ এ বিগ ফুল, অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। তো বন্ধুরা ন্যারেশন চেঞ্জ নিয়ে যদি অসুবিধে হয়ে থাকে বা ভয়েস চেঞ্জ নিয়ে যদি অসুবিধে হয়ে থাকে তাহলে চেষ্টা করব আপনাদের জন্য আরও একটা ক্লাস করানোর। তো সেটা আপনি কমেন্টে আপনাকে জানাতে হবে যে আপনার কি আদৌ ক্লাসের প্রয়োজন আছে নাকি নেই, তো সেটা আপনি জানিয়ে দিন। যতটুকু আমার লিটল নলেজ ছিল চেষ্টা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার। আপনারাও চাইলে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন ভিডিওটিকে। অবশ্যই লাইক করুন ভিডিওটাকে, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।